বুঝিলেই বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা আমার মনের বেদনা শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না তুমি শুধু লীলা বুঝো মন বুঝো না বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা আমার মনের বেদনা তুমি শুধু লীলা বুঝো মন বুঝো না তুমি শুধু লীলা বুঝো ভুলাইতে পারো নিজেও কেমনে ভুলো কুঞ্জবনে তোমার সনে কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে ভুলাইতে পারো নিজেও কেমনে ভুলো কুঞ্জবনে তোমার সনে কি কথা ছিল আমার কি কথা ছিল তোমার প্রেমে মন মজাইয়া তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা হব না মিছে রাধা হব না তুমি শুধু লীলা বুঝো বুঝো না তুমি শুধু লীলা বুঝো বুঝো না বাঁশির সুরে সুরে বাঁধিয়ায় আমার অন্তরে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে আমায় ভুলবে না জীবনে মিষ্টি বাঁশির সুরে সুরে বাঁধিয়ায় আমার অন্তরে বলেছিলেন ভুলিবে না
অলোক, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এর আগেও আপনি আমাদের দর্শকের জন্য গেয়েছেন, দর্শকের ভালোবাসা পেয়েছেন। আজকে আপনার ভালোবাসার মানুষদের নিয়ে আসছেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আমার কাছের সব ছোট ভাইয়েরা, আমার টিম মেম্বার, এদের সাথে বসতে পেরে খুব গর্ববোধ করছি আমি। খুব ভালো লাগছে আমার। এই যে যখন এই মানুষগুলো থাকে তখন নিশ্চয়ই অনেক বেশি আনন্দ থাকেন আপনি। হ্যাঁ, একদম। কিন্তু আপনাকে সবসময় আমরা একটু বিরহের গানের প্রতি বেশি আকৃষ্ট দেখি, কেন? বিরহ আসলে গানটা ছোটবেলা থেকে ফোক গানের প্রতি, একটা মাটির গানের প্রতি একটা নেশাই বলা চলে। এটা ছোটবেলা থেকেই হয়তো বা গড গিফটেড, এটা আমার জন্য ছোটবেলা থেকেই ভালো লাগে আমার কাছে এটা মাটির গানগুলো। সম্প্রতি তো লালন উৎসব হয়ে গেল। আমি দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুব আগ্রহ প্রকাশ করছিলেন যে কেউ আপনাকে লালন মেলায় নিয়ে যাক। পরবর্তীতে কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, গিয়েছিলাম পরে। আমরা একটু লালন আবেশ থেকে ঘুরে আসতে চাই, যে লালনের কেমন দেখলেন, লালনের কোন একটা গান দিয়ে সেই আবেশে একটু ঢুকতে চাই আমরা। লালনে আসলে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা ছিল। ওখানে কুষ্টিয়া লালন সাজির ওখানে মাজার জিয়ারত করতে গেছিলাম। ওখানে তো প্রচুর লোকের সমাগম ছিল। ওখানে মানে খুব কষ্টেরই ছিল এখানে প্রবেশ করা। তারপর আমার ইচ্ছা শক্তি ছিল যে ওনার মাজার জিয়ারত করার, তো আশাপূর্ণ হয়েছিল। ভালো ছিল সময়। যারা এই যে ফোক গান গাইতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা আসলে ফোক গান গায়, তারা যখন লালন উৎসবে যায় তারা কিন্তু চায় সেখানে সে একটা গান গাইবে। আপনার কি সেই সুযোগ হয়েছিল? হ্যাঁ, সারা রাতি গান করেছিলাম ওখানে। বাহ, তা আমরা শুনে আসি একটু লালনের একটা গান। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনে মানুষের সঙ্গে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের
আমি যেমন চাই, এখানে যারা আছে তারা হয়তোবা প্রত্যেকেই চায় যে অলোকের তার মনের মানুষকে পেয়ে যাক। সেটা তো আমরা এর আগেও বলেছি। অলোক, যখন এই যে সব বন্ধু ভাই একসঙ্গে একটা টিমে কাজ করছেন, আপনাদের এই টিম নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা আছে, যেহেতু গান নিয়ে কাজ করছি আমরা সবাই। তো গানের ক্ষেত্রে আসলে একটা টিম ওয়ার্ক থাকা অবশ্যই উচিত। তো আমরা চেষ্টা করছি, আমরা ওরা শিখছে নতুন সবাই, তো আশা করছি ওরা ভালো কিছুই করবে। তো আমি হ্যাপি ওদের নিয়ে। আচ্ছা, আমাদের এখানে তো আজকে গিটারে আছে শুভ। একটু শুভর কাছ থেকে আগে জানতে চাই যে কেমন আপনাদের সেই আড্ডাটা কেমন থাকে বা আপনাদের টিম ওয়ার্কটা কেমন থাকে? আমাদের টিম ওয়ার্কটা মূলত আমরা সবাই প্রায় সময় একসাথে গান করে থাকি। তো সন্ধ্যা বা কোথাও বেড়াতে গেলে আমাদের গান আগে করতাম, সেখান থেকে আস্তে আস্তে ভিডিও করা, আস্তে আস্তে আমাদের সবার মিলেমিশে গান করা। এই যে নিজেদের আড্ডায় ভিডিও করা, তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এইভাবে যে এক সময় আপনারা দেশের এত মানুষের কাছে পৌঁছে যাবেন, সেটা কখনো ভেবেছিলেন? না, সেটা তখন ভাবি নেই। নিজেদের ভালো লাগা থেকে গানগুলো করতাম, সেখান থেকে আস্তে আস্তে এখানে উঠে আসা এই পর্যন্ত। একটু আপনার কাছেও জানতে চাইবো যে বাংলার যে ঐতিহ্য ঢোল, এত আধুনিক সব মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকাকালীন আপনি কেন ঢোলটাকে পছন্দ করলেন? আসলে ঢোলটা মাটির জিনিস, এটা আমার প্রাণপ্রিয়, ভালো লাগে। আমরা যখন আমাদের সবাই আসি একসাথে, তখন আমি কাহুন নিয়ে আসি। কাহুন থেকে তারপরে আমি নালে আসলাম, আসলে দেখলাম নালটা অনেক ভালো লাগে, এই জন্য নালটা এখন বেছে নিলাম। কাহুনেও আছে। এই ঢোল তো এখন বাংলাদেশে প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে, মানে এখন আসলে এই প্রজন্ম ঢোল বাজাবে বা এটার প্রশিক্ষণ নেবে এরকম তো আসলে আমরা দেখি না। আপনার আগ্রহের জায়গাটা আসলে কোথায় ছিল? আমার ছোটোবেলা থেকে আগ্রহ, আমি ছোটোবেলা থেকেই মৃদঙ্গ বাজাই। হিন্দু সম্প্রদায়ের যে আনুষ্ঠানিক কীর্তন, ওইখানে আমি মৃদঙ্গ বাজাতাম। তারপরে আমার ভাইয়ের সাথে পরিচয় হয়, দাদার সাথেও পরিচয় হয়। তারপর আমি কাহুন দিয়ে শুরু করি। তো আমি দাদাকে বললাম, দাদা আমি তুমি মৃদঙ্গ বাজাতে পারি, আমি নাল শুরু করি। দাদা বললো ঠিক আছে, তাহলে নাল শুরু করো। এইখান থেকে আর কি। যেহেতু কীর্তনের একজন আছে এখানে, আর অলোকও কীর্তন গাইতে পারে, তো আমরা কেন না একটা কীর্তন শুনে আসি? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, জাগা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে, জাগা পরে এলো আগে গেল,
অসাধারণ, মানে অলোক, আমরা যে ধরনের গানই আপনার কণ্ঠে শুনি না কেন আমরা মানে মুগ্ধ হয়ে শুনতেই থাকি। তো সম্প্রতি তো আপনি আসলে পাবনা থেকে ঢাকায় শিফট হয়েছেন হ্যাঁ। শুধুমাত্র গানের জন্য। তো গান নিয়ে আসলে কেমন পথ চলা চলছে আপনার? গান নিয়ে আসলে কাজ চলছে, বেশ কিছু মৌলিক গানের কাজ করতেছি, এখন ভয়েস দিয়েছি কিছু গানের, আর অনেক মানে বেশ কিছু গীতিকার সুরকার ওনারা গান পাঠাচ্ছেন আমার মৌলিক গান করার জন্য, কিছু নিজস্ব মৌলিক গান করব। তো আশা করছি ভালো কিছুই হবে সামনে। আমরাও চাইবো যে আসলে আপনার আরও ভালো কোনো গান আসুক। দর্শক আমাদের কাছে, সবার কাছে একটাই প্রত্যাশা যে আপনি নতুন নতুন গান দর্শককে উপহার দিবেন। একটু আপনার কাছে আসতে চাই যে এই যে একটা সার্কেলে আপনারা বাজাচ্ছেন, গান গাইছেন, কখনো নিজেকে তৃপ্ত মনে হয় আপনার? অবশ্যই, যখন মানে খুব বেশি মন খারাপ থাকে এই যন্ত্রটা নিয়ে বসলে তখন ওই মন খারাপটা আর থাকে না। আর আমরা প্রথমে শুরুটা হয়েছিল কেমন, আমারও কিন্তু আমারই চাচাতো ভাইয়ের ছেলে জিসান শুভ, আচ্ছা, ও গিটার বাজাতো, আমরা এমনি সবাই মিলে আড্ডাটা দিতাম, দিতে দিতে হঠাৎ করে একদিন ইউকেলেলেটা মানে কিনলাম। তো আমরা নদীর ধারে, আমাদের বাড়ি পাবনাতে, পাবনা নদীর ধারে বসে আমরা মানে ও গিটার বাজাচ্ছে, আমি ইউকেলেলে বাজাচ্ছি। তো হঠাৎ করে পোষণ হচ্ছে, ও ওই যে হিন্দুদের যে নালটা বাজায়, ওর নালটা এত সুন্দর, ওর হাতের তালটা তো দেখে আমাদের এই কাজনটা আমাদের এক বড় ভাই গিফট করে। তো পরে ওর হাতে কাজনটা তুলে দিলাম যে দেখো কাজনটা কেমন বাজায় ও। তো পরে ওর হাতের যে তালটা, তো পরে আস্তে আস্তে শুরু হলো, সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা গান আপলোড দিতে শুরু করলাম, মিলিয়ন মিলিয়ন ভিউ। আমাদের অধিকাংশ গানই 15 মিলিয়ন, 10 মিলিয়ন, 12 মিলিয়ন করে ভিউ। পরে আস্তে আস্তে সবার পরিচিত হতে পারলাম, এটা থেকেই শুরু। এই যে যখন দেখলেন এত মানুষ আপনাদের গান শুনছে, সবাই আপনাদের গান পছন্দ করছে, তাহলে তো অবশ্যই আপনাদের গানের জায়গা থেকে দায়িত্ববোধটাও বেড়ে না, গেছে। সেটা তো অবশ্যই। আপনারা নিজেদের জন্য আসলে কি চিন্তা করছেন? না, আমরা আসলে চিন্তা করছি যে আমরা গান নিয়ে অনেক দূর আগাতে চাই, মানে আমরা যতদিন বেঁচে আছি গানের সাথেই বেঁচে থাকতে চাই। আমি সবশেষ আপনার কাছে আসছি এই কারণে, কারণ এখানে আমরা যত ইনস্ট্রুমেন্ট দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোই মোটামুটি সহজ, কিন্তু একমাত্র আপনারটা যে আসলে মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কেমন এই যে বাঁশি যখন বাজান, মানে এইটা তো সবচেয়ে হার্ড মনে হয়। আসলে এটা হার্ড কিছু না, সব কিছুই প্র্যাকটিসের ফলাফল, আর ভালোভাবে শিখতে পারলে আসলে সব কিছুই সম্ভব। বাকি যারা আছে তারা তো ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় গাইতে পারে, কিন্তু আপনি তো গাইতে পারেন না, সেটা মিস করেন আপনি? বাজানোর সময় গাইতে পারি না, কিন্তু বাঁশি দিয়েও গান করা যায়। বাঁশি দিয়ে যখন গান করছেন, আপনার এই বাঁশির প্রেমে কেউ পড়েছে কখনো? আসলে অনেক দর্শক আছে যারা ভালোবাসে, অনেক শ্রোতা আছে বাঁশির সুরের প্রেমে পড়ে যায়, এভাবেই আসলে বাঁশির প্রতি সবার ভালোবাসা। আমরা তো আড্ডা দিবই, কিন্তু আসলে অলোকের গান খুব দ্রুত না শুনলে মনে হয় যে অনেকক্ষণ শুনছি না। তো শুনে আসি আরেকটা গান। ঠিক আছে, আমি সাজাবো তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে।
আমার কাছে, রাখবো তোমায় আমারই পাশে। তুমি যদি আসো আমার কাছে, রাখবো তোমায় আমারই পাশে। তুমি ছাড়া একা একা থাকি কি করে বন্ধু। তুমি ছাড়া একা একা থাকি কি করে। আমি সাজাবো আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। সাজাবো আমি সাজাবো তোমারে। এসাক সরকার যেই দুঃখের দুঃখী, প্রাণ বন্ধুরে পাইলে হইতো সুখী। এসাক সরকার যেই দুঃখের দুঃখী, প্রাণ বন্ধুরে পাইলে হইব সুখী। এসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে বন্ধু। এসাক সরকার থাকবে বন্ধু তোমার স্মরণে। আমি সাজাবো আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। সাজাবো আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। সাজাবো তোমারে, আমি সাজাবো অসাধারণ অলোক। মানে যতক্ষণ আসলে আপনার গান শুনি একদম গানে বুঁদ হয়ে থাকি আমরা, যেমন ঠিক তেমনি কিন্তু দর্শকরাও। আমরা কিন্তু দেখেছি যে এর আগেও যখন আপনার গান দর্শক শুনেছে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে তাকে আবার নিয়ে আসুন, আবার তার গান আমরা শুনতে চাই। তো এই যে যখন দর্শকের ভালোবাসাটা পান, সো এই দর্শকের ভালোবাসা ধরে রাখার জন্য আপনি কি করেন? আমি আসলে চেষ্টা করি যে সবার সাথে সবাইকে রেসপন্স করার চেষ্টা করি। তো অনেকে নক করে, তো আমি চেষ্টা করি সবার সাথে কথা বলার চেষ্টা করি। কেউ যেন না বলতে পারে যে অলোকদার ভিতরে কিংবা অলোক ভাইয়ের ভিতরে এই ইয়ে আছে, ইগো কাজ করে। মানে যতগুলা অডিয়েন্স দাদার নক দেয় সবার সাথে দাদা কথা বলে। দাদা যতক্ষণ রুমে থাকে প্র্যাকটিস আর হচ্ছে অডিয়েন্সের সাথে কথা বলবে। মানে অলোক আসলে কারো মনে কষ্ট দিতে চায় না, এটাই তাই তো? কিন্তু অলোকের মনে তো অনেক কষ্ট থাকে সব সময়। আসলে কষ্ট থাকে কিছু কিছু সময়, তো অবশ্যই কষ্ট ছাড়া তো মানুষ থাকতে পারে। সুখ কষ্ট সবকিছু মিলিয়ে মানুষের জীবন। দর্শক এতক্ষণ শুনছিলেন অলোক এবং তার বন্ধুদের গান। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিমের গান শ্রোতাদের মন জয় করে নিয়েছে। তারা এবার এসেছে আমাদের শ্রোতাদের মন জয় করতে। আমরা চাইবো তারা যেভাবে আমাদের দর্শকদের আনন্দিত করছে, সামনেও তাদের এই ধারা অব্যাহত থাকবে। এই আয়োজনগুলো দেখতে আপনারা চোখ রাখুন সময়ের গল্পে। তো আমরা যেহেতু
অনেকক্ষণ আড্ডা দিলাম, সবাই মিলে একটা গান গাইবো, সবাই মিলে একটা গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গে